মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের ৩ সাক্ষীকে গ্রেপ্তার করল র্যাব। ১০ দিনের রিমান্ড আবেদন। পিইসি জেএসসি পরীক্ষা বাতিলের প্রস্তাব, সুপারিশ পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেনি, বন্ধ করে দেয়া হলো অধিদপ্তরের ব্রিফিং। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের দায়ের করা মামলায় ৩ সাক্ষীকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন নুরুল আমিন, নাজিম উদ্দিন ও মোহাম্মদ আয়াস। বিকেলে কক্সবাজার আদালতে তোলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে ১০ দিনের রিমান্ড চেয়েছে র্যাব। কাল শুনানি। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের নিহতের পর ৩টি মামলা করে পুলিশ। এর মধ্যে নিহতের ঘটনা এবং গাড়ি থেকে মাদক উদ্ধারের অভিযোগে টেকনাফ থানায় ২টি মামলা হয়, যাতে সিনহা ও সিফাত আসামি। এছাড়া নীলিমা রিসোর্ট থেকে মাদক পাওয়ার অভিযোগে রামু থানায় করা হয় আরও এক মামলা। পরে ৫ আগস্ট কক্সবাজারের বিচারিক আদালতে হত্যা মামলা করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। আসামি করা হয়েছে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত সহ ৯ জনকে। পরে আদালতের নির্দেশে ৪ মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব। টেকনাফ থানায় পুলিশের করা মাদক মামলায় পুলিশ ছাড়াও ৩ জন সাক্ষী ছিলেন। এরা সবাই বাহারছড়ার মারিশবুনিয়া এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন কমিউনিটি পুলিশের সদস্য। সোমবার রাতে মারিশবুনিয়া থেকে পুলিশের এই সাক্ষীদের গ্রেপ্তার করে র্যাব। মেজর সিনহার বোনের করা হত্যা মামলায় এই নিয়ে ১০ জন গ্রেপ্তার হলেন। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় ৩ জনের সংশ্লিষ্ট পরিপ্রেক্ষিতে আজ সকালবেলা র্যাব বা তদন্তকারী কর্মকর্তা ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মোহাম্মদ নিজাম উদ্দিন, নুরুল আমিন, মোহাম্মদ আয়েশ। তাদের বিরুদ্ধে সিনহা হত্যা মামলার সরাসরি সম্পৃক্ততার পাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তাদেরকে গ্রেফতার করে তদন্ত আদালতের তাদেরকে সোপর্দ করে পরে বিকালে কক্সবাজারের বিচারিক আদালতে পুলিশের ৩ সাক্ষীকে হাজির করা হলে কারাগারে পাঠায় আদালত। সকল তথ্য উপাত্ত যাচাই বাছাই করার সাপেক্ষে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন বলে তাদেরকে গ্রেফতার করার জন্য তদন্তকারী কর্মকর্তা সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে রিমান্ডে এনে তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং র্যাব তাদেরকে ১০ দিনের রিমান্ড চাইবে। ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এখন কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে আগের মামলায় তারা সাক্ষী ছিলেন, তাদের বিরুদ্ধে কি ধরনের তথ্য পাওয়া গিয়েছে যার কারণে তাদের গ্রেপ্তার করা হলো? এটি মূলত আগের মামলায় যে নন্দদুলাল রক্ষিত পুলিশের টেকনাফ থানার নিরস্ত্র শাখার এসআই, তার করা মামলায় যে এজাহার অর্থাৎ সিফাত অবসরপ্রাপ্ত মেজর সিনহার বিরুদ্ধে যে মাদক মামলাটি হয়েছে, সেই এজাহার অনুযায়ী কিন্তু এই ৩ জন অর্থাৎ নুরুল আমিন, তিনি মারিশবুনিয়া এলাকার কমিউনিটি পুলিশের সদস্য। সেই এজাহারে যেটি উল্লেখ আছে যে মূলত এই নুরুল আমিন তিনি প্রথম সিনহাকে পাহাড়ে দেখতে পান এবং সেখানে টর্চ লাইটের আলো দেখে তিনি আর বাকি যে ২ জন, এই ২ জন সহ সিনহাকে চ্যালেঞ্জ করেন এবং সিনহা তখন তাদেরকে অনেকটা বকাঝকা করে সেখান থেকে বেরিয়ে আসেন এবং তখনই এই ৩ জন নুরুল আমিন তখন ফোনে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রকে এই তথ্যটি দেন এবং সে প্রেক্ষাপটে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কিন্তু যে ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এবং এই ধারাবাহিকতায় মূলত আমরা যে এখন দেখছি যে প্রথম মামলায় এরা গুরুত্বপূর্ণ সাক্ষী হলেও পরবর্তীতে এসে এখন যখন পুরো ঘটনার মোড় ঘুরে গিয়েছে, সেক্ষেত্রে এই ৩ জনকে এখন নতুন মামলায় অর্থাৎ সিনহার বোনের করা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং এই মামলায় এখনো পর্যন্ত পুলিশের ৭ জন এবং এই ৩ জন মিলে মোট ১০ জন গ্রেফতার হলো এবং এই পুলিশের ৭ জনের মধ্যে ইতিমধ্যেই ৩ জনকে অর্থাৎ ওসি প্রদীপ কুমার দাস, পাহাড়ছড়া
তদন্ত কেন্দ্রের যিনি ইনচার্জ ছিলেন লিয়াকত এবং যে নন্দদুলাল রক্ষিত, এই 3 জনকে 7 দিনের রিমান্ড ইতিমধ্যে মঞ্জুর হয়েছে। আর বাকি যে 4 জন তাদের জেলগেটে 2 দিন জিজ্ঞাসাবাদের পর ইতিমধ্যে র্যাবের পক্ষ থেকে তাদেরও রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে, যদিও সেই আবেদনের যে শুনানি সেটিও আগামীকালকে হবে। এবং আজকে যে 3 জন তাদেরও রিমান্ড ইতিমধ্যে 10 দিনের আবেদন করা হয়েছে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে। এবং সেখানে আদালত আগামীকালকে এদের রিমান্ড শুনানিও আগামীকালকে করবেন, এমন একটি কথাই আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এখন আসলে এই পুরো তদন্ত কাজে কিন্তু ভিন্ন একটি মোড় ইতিমধ্যে নিয়েছে। আমরা দেখছি যে মামলার বিপরীতে আবার মামলা হয়েছে এবং সবকিছু মিলিয়ে এখন নানা ধরনের তদন্ত এখানে, বা এই যে তদন্ত করতে গিয়ে নানা ধরনের তথ্য আসছে সামনে, এবং তথ্যের যে সমস্ত তথ্য আসছে সেই সমস্ত তথ্য ধরেই কিন্তু নতুন নতুন কাউকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত তদন্তকারী সংস্থা নিচ্ছে। তো সে প্রেক্ষাপটে আসলে আমরা সামনে আরো অপেক্ষা করতে হবে যে এই হত্যাকাণ্ড বা এই কনস্পায়ারের সাথে আসলে আর কারা কারা যুক্ত আছেন, বা কারা কারা এখানে পেছন থেকে নানাভাবে কলকাঠি নেড়েছেন, আদৌ কেউ নেড়েছেন কিনা, সে বিষয়টি হয়তো সেখানে আরো তদন্তকারী সংস্থা যত কাজ করবে তত আমরা সামনের দিকে বুঝতে পারবো। অনুপম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের একের পর এক অবৈধ সম্পদ ও অর্থের খোঁজ পাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এবার ডাচ বাংলা ব্যাংক উত্তরা শাহ মখদুম শাখায় আরও 1.5 কোটি টাকা পেয়েছে দুদক। এ টাকাও অবৈধ উৎস থেকে আয় বলে ধারণা করা হচ্ছে। শাহেদের অবৈধ টাকার খোঁজ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দেওয়া হয়েছে। রিজেন্ট হাসপাতালের করোনা রিপোর্ট জালিয়াতির ঘটনা প্রকাশের পর থেকে মোহাম্মদ শাহেদের একের পর এক অপকর্ম প্রকাশ হতে থাকে। এরপর আরও তৎপর হয় দুদক। অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে 2টি মামলা করে সংস্থাটি। তার অবৈধ সম্পদের অনুসন্ধানে এক পরিচালকের নেতৃত্বে 4 সদস্যের দল এখনও খোঁজ অব্যাহত রেখেছে। ডাচ বাংলা ব্যাংকের উত্তরা শাহ মখদুম শাখায় শাহেদের আরও 1.5 কোটি টাকা পেয়েছে তারা। এই টাকা জব্দ করার আবেদনও করেছে সংস্থাটি। ডাচ বাংলা ব্যাংকের একটি শাখায় প্রায় 1.5 কোটি টাকা অবৈধভাবে পাওয়া গিয়েছে, যেই টাকা ফ্রিজ করার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু আদালত এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত দেয়নি। ধারণা করা হচ্ছে এই টাকার উৎস পেলে বেরিয়ে আসতে পারে আরও তথ্য। এই বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে দুদক। যেগুলো অভিযোগ পাওয়া গিয়েছে সেই তথ্যগুলো যাচাই করা, যে সেই তথ্যগুলো সঠিক আছে, অভিযোগের মধ্যেই তো সেই তথ্যগুলো আছে। তারপরে যারা এই অভিযোগে অভিযুক্ত একে অপরের বিরুদ্ধে অনেক সময় কথা বলে, সেগুলো যাচাই বাছাই করার ব্যাপার আছে। 16 আগস্ট থেকে শাহেদকে 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করবে দুদক। এ সময় তার অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে দুদকের অনুসন্ধান দল। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরে 2000 কোটি টাকা পাচারের মামলায় 2 ভাই রুবেল বরকতের গ্রেপ্তারের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তোলপাড়। গত 7 বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা আর জমি দখল করে সম্পদের পাহাড় গড়েন এই 2 ভাই। এর মধ্যে সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক, অপরজন ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল। শহরে এমন কোনো মহল্লা নেই যেখানে তাদের দখল করা জমি নেই। আছে রমরমা পরিবহন ব্যবসা। নিজেরা চড়েন BMW, হেরিয়ারের মতো দামি গাড়িতে। অথচ একসময় তারা দিনে বাস টেম্পো থেকে চাঁদা তুলতেন আর সন্ধ্যায় কাজ করতেন বিএনপি নেতা প্রয়াত চাঁদ খন্দকারের অফিসে। ফরিদপুর সদরের এমপি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠতার সুযোগে গত 7 বছরে তারা চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাস করে হয়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক। রাজনৈতিক ক্ষমতা আর অর্থের দাপটে দখল করেন ফরিদপুর প্রেস ক্লাব ও বাস মালিক সমিতি। রুবেল বরকতরা যদি অপরাধী হয় তাহলে যারা তৈরি করেছিল তাহলে তারা কি? তারাও তো অপরাধী। খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং তার কাছের যারা ছিল এরা যেভাবে আমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, বা আমি কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডই করতে পারি। আমার প্রকাশনায় প্রকাশিত একটি দৈনিক পত্রিকা, দৈনিক রাগবিকতা পত্রিকায়
একটি নিউজ প্রকাশিত হয়েছিল ফরিদপুর শহরের সর্বত্রই মাদকের হাট বাজার, এবং তারই ফলশ্রুতিতে তারা এই প্রেস ক্লাবটি দখল করে মূলত তাদের অপরাধ কর্মকাণ্ড যেন কোনো গণমাধ্যমে প্রকাশিত না হয়। রুবেল বরকত দুই ভাই মিলে নিয়ন্ত্রণ করেছেন শহরের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান। জেলার সব টেন্ডার নিয়ন্ত্রিত হতো তাদের ইচ্ছে মতো। এসব অবৈধ কাজের যারা প্রতিবাদ করেছেন তারাই হয়েছেন হামলা মামলার শিকার। এই হাইব্রিড যারা তারাই তাদের সঙ্গে ছিল, তারা কাজ করছে, কিন্তু আওয়ামী লীগের কোনো লোককে তারা কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে দেয় নাই, কোনো জায়গায় কোনো কাজকর্ম করতে দেয় নাই, বা দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেয় নাই। রুবেল বরকতের সহযোগীদের ধরতে ফরিদপুর শহরে চলছে বিশেষ অভিযান। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে শহর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 16 নেতাকর্মীকে। আতঙ্কে রয়েছেন বেশিরভাগ নেতাকর্মী। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ওনার বাড়িতে হামলা হয় এবং আসলে সেই হামলা সংক্রান্ত একটি মামলা সুবল চন্দ্র সাহা বাদী করেন। বরকতের বিরুদ্ধে মামলা হয়েছে 11টি এবং রুবেলের বিরুদ্ধে মামলা আছে 10টি। যে অস্ত্র মামলা হয়েছিল বরকত এবং রুবেলের বিরুদ্ধে, সেই মামলাটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে, আর বাকি মামলাগুলো তদন্তাধীন আছে। আলোচিত এই রুবেল বরকতের মামা যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহিদ হোসেন খোকন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর জেএসসি, জেডিসি এবং পিইসি ইবতেদায়ী সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়েছে দুই মন্ত্র হয়েছে, তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্থগিত হয়ে আছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী নভেম্বর মাসে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হওয়ার কথা। তবে পরীক্ষা হবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী এবং অভিভাবকরা। এ অবস্থায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পিএসসি এবং জেএসসি পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের স্বল্প সিলেবাসে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। এর উপরই শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এরকম বেশ কিছু প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সামনের পরীক্ষাটা না রাখা বা মূল্যায়নের ভিত্তিতে আমরা পরীক্ষা নেওয়া, বা আমাদের আপনারা জানেন যে অটো পাসও একটা সিস্টেম আছে। আমরা এই বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি। গতকাল একটা সামারি পাঠানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি দিক নির্দেশনা দিলে আমরা সেভাবে কাজ করব। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার প্রস্তাবনা রয়েছে। কিভাবে পরীক্ষা নেব সেইটির বিষয়ে আমাদের যারা এক্সপার্ট আছেন, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছেন, তাদেরকে আমরা নিয়োজিত রেখেছিলাম এবং তারা তাদের তরফ থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন অল্টারনেটিভ অপশন সহ আমাদের কয়েকটি প্রস্তাব দিয়েছেন। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই এগুলো পর্যালোচনা করে এ ব্যাপারে আমরা একটা রূপরেখা চূড়ান্ত করতে পারব। শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15 দিনের মধ্যে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। স্বাগত জিয়াউল হক। আমরা একটু জানতে চাই, যেই চিন্তাভাবনাগুলি করা হচ্ছে সেইগুলি আসলে কি, এবং এটার ক্ষেত্রে সব ধরনের পরীক্ষা না নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? জেএসসি পরীক্ষার বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ জেএসসি 2010 থেকে যে পরীক্ষাটি আমরা শুরু করেছি এটি আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিশেষ করে প্রান্তিক শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার ক্ষেত্রে ঝরে পড়া শিক্ষার্থীদেরকে তাদের সম্পৃক্ত রাখবার জন্য এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বৃত্তি প্রদানের জন্য এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন এই কোভিড পরিস্থিতিতে আমরা কি করব, এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যেই অনেক আলাপ আলোচনা করেছি এবং বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে আমরা কতগুলি প্রস্তাবনাও ইতিমধ্যে তৈরি করেছি। আমরা সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাসকে একটি বিবেচনায় নিয়েছি। যেভাবেই হোক আমরা
31শে ডিসেম্বরের মধ্যে আমরা এই পরীক্ষার কাজটি সম্পাদন করে বা মূল্যায়নের কাজটি সম্পাদন করে আমাদের শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে আমরা চাচ্ছি। ফলে সেপ্টেম্বরে যখন যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি কিংবা অক্টোবর অথবা নভেম্বরেও আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি, তাহলে আমাদের সিলেবাসকে আমরা কাস্টমাইজ করে, অর্থাৎ নবম শ্রেণীর সাথে যে অংশটুক তার সম্পৃক্ত আছে সেই অংশটুক নিয়ে কিংবা বিষয় যে মৌলিক বিষয়গুলি আছে সেই মৌলিক বিষয় বাংলা, ইংরেজি, গণিত কিংবা বিজ্ঞান এরকম যে মৌলিক বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা হয়তোবা একটি অ্যাসেসমেন্ট বা একটি পরীক্ষার ব্যবস্থা আমরা করতে পারি। তবে সবকিছুই নির্ভর করবে প্রকৃতপক্ষে আমরা কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবো তার উপর ভিত্তি করে। এছাড়াও এই শিক্ষার্থীদের কিন্তু কোভিড এর শুরুর আগে প্রায় 3.5 মাস তাদের ক্লাস হয়েছে এবং সেখানেও তাদের কিন্তু পাঠ্যক্রমের একটি নির্দিষ্ট অংশ আমরা শেষ করে দিয়েছি। ফলে এই মুহূর্তে আমরা এরকম কোনো এখন পর্যন্ত সিদ্ধান্ত নেইনি যে আগামী বছর এবছরের জিএসসি পরীক্ষা হবে না। তবে কি কি সম্ভাবনার মধ্যে দিয়ে আমরা এই পরীক্ষাটি নিতে পারি এই জন্য আমাদের অনেকগুলি আলোচনা হয়েছে। আমরা অতি সত্বর আগামীকালকে আমরা সম্ভবত আমরা একটি কর্মশালাও করবো এনসিটিভির সাথে এবং কর্মশালা করে আমরা দেখব যে কোন পরিস্থিতিতে এই পরীক্ষাটি আমরা গ্রহণ করতে পারি বা পরীক্ষা বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এবং এই ক্ষেত্রে সবগুলি ক্লাসের জন্যই একই ধরনের সিদ্ধান্ত হবে নাকি এক একটা ক্লাস, যেমন অষ্টম শ্রেণীর জন্য যেহেতু এটা অনেক বেশি মানে তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনি যেটি বলছিলেন প্রান্তিক পর্যায়ে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য, ফলে অষ্টম শ্রেণীর জন্য এক ধরনের সিদ্ধান্ত, ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য অন্য ধরনের সিদ্ধান্ত, সেই রকমও কি চিন্তা হতে পারে নাকি যা কিছুই হোক একই রকমই হবে? না, সেরকম আমাদের মাধ্যমিকে আমরা মোট 5টি ক্লাসে পাঠদান করে থাকি। এর মধ্যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে পাঠদান তার মূল্যায়নটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়। ফলে যদি আমরা ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে না পারি তাহলেও কিন্তু আমরা যে 3.5 মাস কোভিডের পূর্বে যে ক্লাস নিয়েছি তার উপর ভিত্তি করেও কিন্তু অ্যাসেসমেন্ট হতে পারে। আর যদি অ্যাসেসমেন্ট করবার মতো যদি কোনো পরিস্থিতি তৈরি না হয় তখন আমাদের ভিন্ন সিদ্ধান্ত নিতে হবে। অষ্টম শ্রেণীর যে পরীক্ষাটি সেটির মূল্যায়ন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নিজেরা করে না, এটি সামগ্রিকভাবে শিক্ষা বোর্ডের দায়িত্বে এটি মূল্যায়ন হয় এবং ফলে এর মূল্যায়নের ধরনটা আবার একটু ভিন্ন ধরনের। নবম এবং দশম শ্রেণী এখানে কিন্তু আরেকটি ভিন্ন চিত্র আছে। নবম এবং দশম শ্রেণীর জন্য একটি পাঠ্যক্রম যেটি এসএসসি পরীক্ষা আমরা গ্রহণ করে থাকি। ফলে নবম শ্রেণীতে যদি পাঠ্যক্রম শেষ করতে আমরা নাও পারি, যে অংশটুকু বাকি থাকবে সে অংশটুকু আমরা কিন্তু দশম শ্রেণীতে গিয়ে এটি আমরা শেষ করে দিতে পারবো। কিংবা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই বিষয়গুলিও আমরা খেয়াল করছি যে ষষ্ঠ শ্রেণীর যে অংশটুকুর সাথে সপ্তম শ্রেণীর যে জায়গাটির সম্পর্ক আছে, লিঙ্ক আপ আছে, সেই অংশটুকু যদি ষষ্ঠ শ্রেণীতে আমরা শেষ করতে না পারি তাহলে পরবর্তী বছর যখন সপ্তম শ্রেণীর আমরা ক্লাস শুরু করব তখন সপ্তম শ্রেণীর সাথে সেই অংশটুকু কিন্তু আমাদের সমন্বয় করে নিতে হবে। কারণ একজন শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট জ্ঞান কিংবা নির্দিষ্ট শিখন ফল অর্জন করেই কিন্তু পরবর্তী শ্রেণী কিংবা পরবর্তী ধাপের যে শিক্ষা কার্যক্রম সেটিকে এগিয়ে নিয়ে যেতে হয়। হক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা জানি যে একটা লম্বা সময় ধরে 17ই মার্চ থেকে স্কুল কলেজ বন্ধ আছে, ফলে এই সময়ে আসলে পরীক্ষা পদ্ধতি কীরকম হবে, শিক্ষার্থীদের যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেই দিকগুলিও নিশ্চয়ই দেখা হবে। আবার একই সঙ্গে এই মুহূর্তে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা যাবে সেটাও সিদ্ধান্ত গ্রহণের বিষয় আছে। আমরা দেশের বাইরেও অনেক দেশেই দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক হারে কোভিড-19 রোগ ধরা পড়েছে। ফলে সেইগুলি ঝুঁকির বিষয়গুলি বিবেচনা নিয়েই আসলে এই সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে আমরা যেটি জিয়াউল হকও বলছিলেন যে যেই পরীক্ষাগুলি বোর্ডের নিয়ন্ত্রণে নয় সেইগুলি হয়তো অন্যভাবে সিদ্ধান্ত নিতে পারে, সেখানে অ্যাসেসমেন্টের বিষয়গুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি গুরুত্ব পাবে, কিন্তু যেগুলি বোর্ডের পরীক্ষা সেগুলির ক্ষেত্রে হয়তো আবার ভিন্নভাবে
দেখার এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। তবে সব কিছুই সিদ্ধান্ত নির্ভর করবে আসলে বিশেষজ্ঞরা কিভাবে জিনিসটি দেখছেন এবং সবচেয়ে ভালো শিক্ষার্থীদের জন্য যেটি সেটি করা প্রয়োজন আছে, কারণ ঝুঁকির কথাটি সবার আগেই নিতে হবে। আবার একই সঙ্গে শিক্ষার ক্ষেত্রে যে ঝুঁকিটি আছে, যে শিক্ষার্থীরা যদি তাদের শিক্ষাক্রম পাঠক্রম পুরোপুরি সম্পন্ন করতে না পারেন তাহলেও তারা একটা দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে পড়বেন। এই দুটির মধ্যে কিভাবে সমন্বয় করা যায়, নানানভাবে কিন্তু পাঠক্রম ইতিমধ্যেই আমরা দেখেছি যে টেলিভিশনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠক্রমের সঙ্গে রাখার চেষ্টা করা হচ্ছে, রেডিওর মাধ্যমেও এটি করা হবে। ফলে সব কিছু মিলিয়ে মাঝখানের যে 5 মাস, এই 5 মাস বা 6 মাস বা 7 মাস যাই হোক না কেন, সেটি পুষিয়ে নেওয়ারও একটা চেষ্টা পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে এটা নির্ভর করবে সত্যিকার অর্থেই যে স্বাস্থ্য এবং একই সঙ্গে শিক্ষার্থীদের এই নির্দিষ্ট সময়ের যে জ্ঞান পরিমাপ সেটি কি করা যেতে পারে। এবং ছোট যে ক্লাসগুলি আছে সেগুলির জন্য পৃথিবীর অনেক দেশেই শুধু প্যান্ডেমিক সিচুয়েশনে না, সাধারণ সময়েও কিন্তু অটোমেটিক প্রমোশন, কোনো ধরনের পরীক্ষা নেই এরকম ব্যবস্থাও করা হয়। সেই জিনিসগুলিও হয়তো প্রাথমিকের ক্লাসগুলির জন্য বিবেচনা করা যেতে পারে। কিন্তু যেইটা যেগুলি বোর্ডের পরীক্ষা সেগুলি হয়তো একটু ভিন্নভাবে হবে। এই বিষয়ে সিদ্ধান্ত আমরা খুব সহজেই জানব। পিসি ও জেএসসি পরীক্ষা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে বংশাল থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান। স্বাগত আনিসুর রহমান। জানতে চাই যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আসলে সিদ্ধান্তটা কীরকম হতে পারে বা হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা আনিসুর রহমানের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। আনিসুর রহমান, জানতে চাই যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যেইভাবে এখন পড়াশোনাটা চলছে এই কোভিড সিচুয়েশনে, সেইটা কতটুকু ফলপ্রসূ হবে? তাদের জন্য পরীক্ষার প্রয়োজন আছে কিনা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য? আবার একটু কাইন্ডলি রিপিট করলে ভালো হয়। যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আসলে কি ধরনের সিদ্ধান্ত হওয়া উচিত পরীক্ষা নিয়ে, যেহেতু এখন একটা লম্বা সময় এই বছর ক্লাস হয়নি? জি ধন্যবাদ। আমরা জানি যে গত মার্চ মাস থেকে এ পর্যন্ত আমরা এই কোভিড-19 এর কারণে আমাদের প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কারণে আমাদের বিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল। কিন্তু বন্ধ থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নানা রকমের কর্মসূচি মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠের সাথে সংশ্লিষ্ট রাখার চেষ্টা করেছেন। যেমন আপনার আমাদের সংসদ টিভিতে ক্লাস দেখানো হয়েছে। আগামীকাল থেকে বাংলাদেশ বেতারে কমিউনিটি রেডিওর মাধ্যমে ক্লাস সম্প্রচার হবে। এছাড়া আমরা এই কোভিড-19 আপনি দেখবেন যে বাংলাদেশের প্রায় 4 লক্ষ শিক্ষক তারা বিভিন্ন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে অনেকগুলো লাইভ ক্লাস করেছেন, যেখান থেকে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। এছাড়া আমরা যারা শিক্ষক রয়েছি প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা পড়া দিয়েছি এবং পড়া নেওয়ার ব্যবস্থা করেছি মোবাইল ফোনের মাধ্যমে। এবং তাছাড়া বিভিন্ন বিদ্যালয়ের যারা এক্সপার্ট শিক্ষক আছেন তারা বিভিন্ন রকমের ইমোতে গ্রুপ করে, মেসেঞ্জারে গ্রুপ করে শিক্ষার্থীদেরকে পাঠদানের ব্যবস্থা করেছেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমরা, তাছাড়া রমজান মাসে আমাদের এমনিতেই বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা অত একটা পিছনে নেই। আমার কাছে মনে হচ্ছে যে সমাপনী পরীক্ষা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। সেই আমাদের 2009 সাল থেকে এই সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমাপনী পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানসম্মত শিক্ষার ক্ষেত্রে। কারণ একজন শিক্ষার্থী বা অভিভাবক এই সমাপনী পরীক্ষার কারণেই কিন্তু তারা লেখাপড়ায় বেশি আগ্রহী হচ্ছে। আগে দেখা যেত যখন সমাপনী পরীক্ষা ছিল না আমাদের যারা শিক্ষার্থী তারা অল্প সময় বিশেষ করে দেখা গেছে যে পড়াশোনার দিকে অত একটা আগ্রহী হতো না এবং অনেকে লেখাপড়া না করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে একটা সমাপনী পাশের সার্টিফিকেট নিয়ে নিত। যে কোনো প্রধান শিক্ষক এটা দিতে পারতো এবং এটা নিয়ে দেখা যায় যে বিভিন্ন ভাবে তারা লেখাপড়া না জেনেও চাকরি বাকরি করতে সার্টিফিকেট নিয়ে। কিন্তু আমাদের এই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পরে এটা আপনারা জানেন যে মাননীয় ডিজি মহোদয় তার স্বাক্ষর থাকে আমাদের সমাপনী সার্টিফিকেটে, একজন থানা শিক্ষা অফিসের স্বাক্ষর থাকে, প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকে এবং এটা যে পরীক্ষার্থী শুধু তাকেই এই সার্টিফিকেট দেওয়া সম্ভব।
সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সমাপনী পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাপনী পরীক্ষা যদি ওভাবে আনুষ্ঠানিকভাবে বড় আকারে নেওয়া নাও যায়, একটা শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীতে উঠবে, তার অবশ্যই তার মূল্যায়নের প্রয়োজন আছে। কারণ আমাদের বাংলাদেশের সকল অভিভাবক কিন্তু আপনার সমান রকম সচেতন না। অনেক অভিভাবকের সন্তানরা আছে যারা কিন্তু আমরা অনেক চেষ্টা করে চালিয়ে যাচ্ছি, তারপরেও তারা অথবা বইয়ের কাছেও নাই। তারা হয়তো পঞ্চম শ্রেণীর যে আপনার বছর শেষে যে একটা আমাদের প্রান্তিক মূল্যায়ন হয় বা আমাদের যে আপনার লার্নিং আউটকাম থাকে প্রাথমিক শিক্ষার, সেটা অর্জন করতে পারে না। তো অর্জন করতে পারছে কি না এটা না দেখে যদি আমরা ষষ্ঠ শ্রেণীতে তুলে দেই শিক্ষার্থীকে, আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে আমাদের বেসটা যদি দুর্বল থাকে, ভিত্তিটা যদি দুর্বল থাকে, সেই শিক্ষার্থী ভবিষ্যতে কিন্তু বারবার সে হোঁচট খেতে থাকবে। এই জন্য আমার কাছে রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও 33 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 2996 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এছাড়া কাল থেকেই বন্ধ হচ্ছে করোনা তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এই বুলেটিন। তবে এ সংক্রান্ত তথ্য প্রতিদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানিয়েছে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। দেশে প্রথম 2 জন করোনা রোগী শনাক্তের ঘোষণা দেয়া হয় গেল 8 মার্চ। এরপর থেকেই গত 5 মাসে প্রতিদিন করোনার তথ্য সরকারিভাবে ব্রিফিং করে জানানো হয়। প্রতিনিয়তই বাড়ানো হয়েছে পরীক্ষাগারের সংখ্যাও। মঙ্গলবারও মেডিনোভা মেডিকেল সার্ভিসেস নামে নতুন একটি পরীক্ষাগার যুক্ত হয়। এ নিয়ে সারা দেশের 86টি পরীক্ষাগারে চলছে করোনা পরীক্ষা। মঙ্গলবার দুপুরে জানানো হয় নতুন 14,820 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,996 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.22। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত 2,63,503 করোনা রোগী। এদিকে 24 ঘন্টায় করোনা মুক্ত আরও 1,535 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ 1,51,972 জন। এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.46%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ কোভিড-19 মরবিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি আপডেট: ঢাকা বিভাগে 64.7%, চট্টগ্রাম 14.4%, রাজশাহী 5.5%, খুলনা 5.1%, সিলেট 3.2%, রংপুর 2.7%, বরিশাল 2.5% এবং ময়মনসিংহ ডিভিশনে 1.9% আক্রান্ত শনাক্ত হয়েছে 10 আগস্ট পর্যন্ত। দেশে করোনা রোগী শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 1.32। এদিকে একদিনে মারা গেছেন আরও 33 জন। এর মধ্যে পুরুষ 28 এবং নারী 5 জন। এ পর্যন্ত মারা গেছেন 2,749 জন পুরুষ এবং 722 জন নারী। মোট মৃত্যু হয়েছে 3,471 জনের। বয়স বিভাজনে 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে তাদের সংখ্যা 11 থেকে 20 বছর 1 জন, 31 থেকে 40 বছর 5 জন, 41 থেকে 50 বছর 2 জন, 51 থেকে 60 বছর 5 জন, 61 থেকে 70 বছরের 14 জন, 71 থেকে 80 বছর 3 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। যে কেউ যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয় শেষ দিনের স্বাস্থ্য বুলেটিনে। একই সঙ্গে আগে থেকে জটিল রোগে আক্রান্তদের করোনা শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে চলার আহ্বানও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় 16 থেকে 18 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইইডিসিআর ও আইসিডিডিআরবির জরিপের হিসেবে এমন ধারণা। ঢাকার 3,227 পরিবারের ওপর গবেষণা করে কমপক্ষে 9 ভাগ মানুষের করোনা পজিটিভ পেয়েছে তারা। এদের মধ্যে 48 ভাগ উপসর্গহীন। দেশে প্রথম করোনা শনাক্ত হয় 8 মার্চ। আক্রান্তের হার জানতে ঢাকায় এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 78 দিন জরিপ করে আইইডিসিআর ও আইসিডিডিআরবি। জরিপ চলে ঢাকার বিভিন্ন এলাকার 12,000 মানুষের উপর। এতে দেখা যায় 40-এর বেশি বয়সীরা আক্রান্ত বেশি। এরপরই 15 থেকে 19 বছর বয়সীরা আক্রান্ত হয়েছেন। 10 বছরের কম বয়সী শিশুদের আক্রান্তের হার সবচেয়ে কম। আর লক্ষণযুক্ত রোগীদের 93 ভাগের জ্বর, 36 ভাগের কফ, 17 ভাগের গলা ব্যথা এবং 5 ভাগের ক্ষেত্রে ছিল শ্বাসকষ্ট।
ওয়ার্ল্ড পপুলেশন ডেটার তথ্য, ঢাকার জনসংখ্যা 2 কোটি, এর 9 ভাগ সংক্রমিত হলে আক্রান্ত প্রায় 18 লাখ। গবেষকরা বলছেন আরটিপিসিআর পদ্ধতিতে শনাক্তের এই সংখ্যা স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি হতে পারে। অন্তত 10 গুণ মৃদু লক্ষণযুক্ত রোগী আছেন যারা করোনা পরীক্ষা করতে আসেননি বা আসতে পারেননি। সেটা ঢাকা শহরে যে সংখ্যাটা শতকরা 9 ভাগ বলা হয়েছে, এটাকে যদি আমরা পুরো ঢাকা শহরের জন্য প্রযোজ্য মনে করি, তাহলে কিন্তু আমার যে আনুমানিক সংখ্যা তার চাইতেও বেশি, অর্থাৎ শতকরা 10 গুণের চাইতেও বেশি। জরিপে উঠে আসে শনাক্তের মধ্যে প্রায় অর্ধেকই উপসর্গবিহীন, ফলে সংক্রমণ বেড়েছে ব্যক্তির অজান্তেই। লক্ষণ নেই এমন রোগীর সংখ্যা যাদের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে প্রায় অর্ধেক, তারা লক্ষণ ছিল না। জনস্বাস্থ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ আমরা পারস্পরিক দূরত্ব যদি বজায় না রাখি, যখন ঘরের বাইরে থাকবো, তাহলে কিন্তু আমি সংক্রমণের ঝুঁকিতে আছি। আমি নিজেও জানি না আমি করোনা বহন করছি কিনা, বা অন্য যে আমার সামনে আছে করোনা বহন করছি কিনা। আমাদেরকে অবশ্যই বাসার বাইরে গেলে মাস্ক পরতে হবে। এই জরিপে ঢাকার 6টি বস্তিও অন্তর্ভুক্ত ছিল। এখানে পরিবারের সংখ্যা ছিল 720। তাদের মধ্যে করোনা সংক্রমণের হার ছিল 6 ভাগ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। হাসান মিসবা, প্রথমে একটু করোনার ব্রিফিং নিয়ে জানতে চাই যে একটা লম্বা সময় ব্রিফিং হওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে কেন, কি যুক্তি তুলে ধরা হচ্ছে? বাংলাদেশে করোনা শনাক্ত হয় প্রথম 8 মার্চ। তার আগে থেকে মূলত এই ব্রিফিংটি আইইডিসিআর পক্ষ থেকে আইইডিসিআর ভবনে করা হতো। মির্জা সেব্রিনা ফ্লোরা তিনি ব্রিফিং করতেন, সেখানে সাংবাদিকদের অংশগ্রহণ ছিল। পরবর্তীতে যখন করোনা সংক্রমণ বাড়ে, এরপরে সেটি এটা অনলাইন ব্রিফিং হয়ে যায় সেব্রিনা ফ্লোরার পরে। পরবর্তীতে ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক, তিনি এই দায়িত্ব নেন এবং তিনি নিয়মিত ব্রিফিং করতে থাকেন। প্রায় 4 মাস হতে চলল এই বুলেটিনের বয়স। এখন এসে স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে যে ব্রিফিং করা হয়, লাইভে এসে যে তথ্যগুলো দেওয়া হয় এবং লিখিত আকারে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়, দুটি যেহেতু একই বিষয়, সুতরাং তারা মনে করছেন বা তাদের যুক্তি হলো যে এটি আর সরাসরি লাইভ টেলিকাস্ট কিংবা সম্প্রচার করা হবে না, এটি শুধুমাত্র বিজ্ঞপ্তি আকারে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে। ফলে এটি আগামীকাল থেকে, অর্থাৎ আজকেই শেষ বুলেটিন, এমনটি নাসিমা সুলতানও তার বুলেটিনে বলেছেন। তবে এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটি যুক্তি সেটি হচ্ছে যে যেহেতু এখানে নতুন কিছু থাকছে না এবং বেশ কিছুটা সময় হতে চলেছে, সুতরাং এটির তারা আর এটি সম্প্রচার করবেন না। এর পেছনে বড় কোনো যুক্তি কিংবা বড় কোনো কারণ আছে কিনা এমন প্রশ্নগুলো তারা এটি বলেছেন যে আসলে কোনো বিশেষ কোনো বা বড় কোনো কারণ নেই। হাসান মিসবা, আমরা একটু জরিপের বিষয়ে আসি। আইইডিসিআর এবং আইসিডিডিআরবি যে জরিপ করেছে, সেই জরিপটা কি প্রক্রিয়ায় করা হয়েছে, কাদের মাঝে করা হয়েছে? এটি এপ্রিল থেকে নিয়ে জুলাই পর্যন্ত প্রায় 78 দিনের একটি জরিপ। এটি ঢাকা শহরে উত্তর সিটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 3227টি পরিবারের উপরে প্রায় 12,000 মানুষের উপরে এই জরিপটি করা হয়েছে। এই জরিপে 2 ভাগে মূলত এই জরিপটি করা হয়েছে। একটি হলো যে লক্ষণযুক্ত যেসব পরিবার ছিল তাদের উপরে জরিপ করা হয়েছে, এবং লক্ষণ যাদের নেই এমন পরিবার, অর্থাৎ 2টি ভাগে বিভক্ত করে তাদের উপরে জরিপটি করা হয়েছে। সামগ্রিকভাবে উঠে এসেছে যে 48 ভাগ মানুষ যারা লক্ষণ উপসর্গবিহীন তারা করোনা আক্রান্ত ছিলেন, এবং বাকিদের মধ্যে লক্ষণ উপসর্গ ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের আইডিসির পক্ষ থেকে এবং আইসিডিডির পক্ষ থেকে যে গবেষণা করা হয়েছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করা হচ্ছে যে তারা বলেছেন যে 9 ভাগ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এটির থেকেও আরও বেশি, অর্থাৎ 10 গুণ বেশি করোনা আক্রান্ত এমন তথ্য দিচ্ছে গবেষকরা। কারণ যে জরিপটি করা হয়েছে শুধুমাত্র আরটিপিসিআর পরীক্ষা করা হয়েছে, এবং কেউ অনেক দিন আগে আক্রান্ত ছিলেন কিনা
কিংবা যখন জরিপ করা হয়েছে তার আগে 2 মাস 1 মাস আগে কেউ আক্রান্ত ছিলেন কিনা সেই সংখ্যাটি কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। সেটি জানবার জন্য অ্যান্টিবডি পরীক্ষা দরকার, সেটি আসলে করা হয়নি। শুধুমাত্র RT-PCR পরীক্ষা করা হয়েছে। আপনি জানেন যে RT-PCR পরীক্ষায় শনাক্ত কিন্তু সবসময় হয় না। এটি যখন লক্ষণ উপসর্গ দেয় তার থেকে 2 থেকে 10 দিনের মধ্যে। হাসান মিসবাহ, তাহলে বোঝা যাচ্ছে যে এক ধরনের ধারণা অনেক দিন থেকেই আছে যে ঢাকা শহরের বা অন্তত ঢাকা শহরের যত মানুষ শনাক্ত হয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন। সেটির একটা সায়েন্টিফিক ভিত্তিও এই জরিপের মাধ্যমে নিশ্চয়ই পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে যারা নিজের অজান্তেই এই রোগটি ক্যারি করেছেন তাদের জন্য এখন কি করণীয় আছে, কিভাবে তারা নিজেদেরকে শনাক্ত করতে পারেন যে ইতিমধ্যেই তারা রোগাক্রান্ত হয়েছিলেন কিনা? বাংলাদেশের জন্য সবথেকে দুঃখজনক বিষয় হলো যে গবেষণা কম হয়। যেটি হয়েছে সেটি আসলে বাংলাদেশের জন্য কিছুটা হলেও কাজে দেবে। তবে বাংলাদেশে এই মুহূর্তে অ্যান্টিবডি পরীক্ষা চালুর কোনো বিকল্প নেই। গবেষকরা এবং যারা বিশেষজ্ঞরা আছেন তারা সেটি বলছেন। ফলে কত মানুষ আক্রান্ত সেটি জানবার জন্য অবশ্যই অ্যান্টিবডি পরীক্ষা চালু করতে হবে। এটি হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ সরকারের চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে। এরপরই ডিজিডিএর পক্ষ থেকে এনওসি দেওয়া হবে। তারপরে অ্যান্টিজেন অ্যান্টিবডি কিট বাংলাদেশে আসবে এবং তখন হয়তো ব্যাপকভাবে এই পরীক্ষাটির পরে জানা যাবে যে আসলে কী পরিমাণ মানুষ এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন। হাসান মিসবাহ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের ধাওয়ায় পানিতে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যুর মামলায় 6 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে বন্দর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মৃতদের 2 জনের পরিবার। শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানি ঘাট এলাকায় সোমবার বিকেলে 2টি কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে নদীতে ঝাঁপ দেয় 4 জন। তাদের মধ্যে 2 জন সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় জিসান আহমেদ ও মিনহাজুল ইসলাম মিহাদ নামের 2 বন্ধু। প্রায় 7 ঘন্টা পর রাত 11:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। মারা যাওয়া জিসান বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়ত, আর মিহাদ বন্দর এলাকার কদম রসুল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সন্তান হারিয়ে শোকস্তব্ধ তাদের পরিবার। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জিসানের বাবা কাজিমুদ্দিন বাদী হয়ে রাতেই 20 জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। সবাই জানে আমার পোলায় বাড়িতে পারে না, ঘরতে পারে না। আমার পোলায় আমি কি চাই, আমার পোলারে যারা মারছে এগো সুস্থ বিচার চাই, কিন্তু আমার বোন পুতা আমার পোলারে মারে না, আমার বোন পুতা মার খাইছে। আমার একটা মাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই। আমি একসময় আপনাদের সাথে কাজ করছি, আমার ছেলেরা হত্যা করে নাই, আমি ন্যায় বিচার চাই। মঙ্গলবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা ইতিমধ্যে 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করেছি। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বাদীর যে অভিযোগ তার সাথে স্থানীয় কিছু দ্বন্দ্ব ছিল, তো এই দ্বন্দ্বের কারণেই তার প্রতিপক্ষ তাদের উপর আক্রমণ করছিল। জিসান ও মিহাদের মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার খেলার খবরে শুরুতেই জানাবো শিরোনাম। মিলেছে সরকারের অনুমতি, বাফুফের নির্বাচন 3 অক্টোবর, কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত। ফেব্রুয়ারিতে বাংলাদেশকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড, সময় সুযোগ বুঝে ঠিক হবে সূচি। 20 এপ্রিলের নির্বাচন করোনার কারণে স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরিস্থিতি বুঝে সময় নির্ধারণের অপেক্ষা ছিল, অবশেষে মিলেছে সরকারের অনুমতি। বাফুফের বহুল আলোচিত নির্বাচন 3 অক্টোবর, সম্ভাব্য ভেন্যু সোনারগাঁ হোটেল। মঙ্গলবার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণের অনুমতি মিলেছে। সরকারের এই সিদ্ধান্তে ফেডারেশন কার্যক্রমেও এসেছে গতি। মঙ্গলবার বৈঠকে বসে বাফুফের কার্যনির্বাহী কমিটি। মূল এজেন্ডা নির্বাচনের সময় নির্ধারণ। পরিস্থিতি বুঝে 3 অক্টোবর নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। 3 অক্টোবর স্যাটারডে শনিবার 2020 সালে সোনারগাঁ প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই 139 জন ভোটিং ক্যান্ডিডেট আজকে নির্বাহী কমিটিতে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এবার ভোট দেবেন 139 জন কাউন্সিলর, নতুন 5 জন। কিন্তু বার্ষিক সভা ছাড়া ভোটার নির্ধারণের কোনো এখতিয়ার আছে কি, তার ব্যাখ্যা দিয়েছে বাফুফে। কোনো পুরনো টিম থাকে যে হয়তো আগে ভোটার ছিল না, বাট ওনারা রেজিস্টার্ড টিম ছিল, ওনারা যখনই ক্রাইটেরিয়া ফুলফিল করবে, ধরেন ওনারা খেলেন না কোনো একটা লিগ, নেক্সট লিগ খেললেই ওনারা ভোটারের জন্য এলিজিবল হয়ে যায়। 2020-21 মৌসুমের পরিকল্পনা গুছিয়ে এনেছে কর্তারা। আগামী বাজেট নিয়েও ধারণা মিলেছে। ফিফার অনুদান কোন খাতে কিভাবে খরচ হবে সেটাও ঠিক হয়ে আছে। 0.5 মিলিয়ন অর্থাৎ $500,000 ফর ওমেন্স ফুটবল, আর $1 মিলিয়ন হলো আমাদের ফর জেনারেল ফুটবল ডেভেলপমেন্ট, ট্রেনিং, ক্লাব, ডিস্ট্রিক্ট, ডিভিশন। আমরা বাজেটটি করেছি 51,40,50,000। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম কবে মাঠে গড়াবে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করবে বাফুফে। সিদ্ধান্ত এসেছে নারী লিগ নিয়েও। স্থগিত আসর পুনরায় শুরুর পরিকল্পনা নভেম্বরে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজন করে নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশের। আলোচনা করে সময় সুযোগ বুঝে সূচি ঠিক করবে দুই বোর্ড। আগস্টে 2 টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। করোনার প্রকোপে সেটা স্থগিত হয়েছে। অক্টোবর-নভেম্বরে টি-20 বিশ্বকাপ হলে তার আগে সেপ্টেম্বরে ব্ল্যাক ক্যাপস ডেরায় যেত টিম টাইগার্স। কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে গেছে। ফাঁকা স্লটে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে আলোচনা চলছে সব বোর্ডের মধ্যে। নিউজিল্যান্ড থেকে আছে সুখবর, সামনের ঘরোয়া মৌসুমে বাংলাদেশকে আতিথ্য দেবে ওরা। পাকিস্তান, অস্ট্রেলিয়া আর উইন্ডিজের সঙ্গে নাকি কথা পাকা হয়ে গেছে। বর্তমান এফটিপি অনুযায়ী বাংলাদেশ নিউজিল্যান্ডে খেলবে 3টি করে ওয়ানডে ও টি-20। বিসিবিও সফর নিয়ে সম্মত হয়েছে। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত সূচি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। আমাদের পরিস্থিতির অভাবনীয় উন্নতি হচ্ছে। ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সফরের কথা নিশ্চিত করেছে। সব মিলে 37 দিনের আন্তর্জাতিক ক্রিকেট চলবে। বর্তমানে বায়োসিকিউর বাবল তৈরির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রতিটি সফরকারী দল নিউজিল্যান্ডে খেলতে গেলে থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টাইনে। এমনটা ধরেই এগুচ্ছে বোর্ডের পরিকল্পনা। এক্ষেত্রে তারা অনুসরণ করছে ইংল্যান্ডে বায়োসিকিউর মডেল। আমরা এ নিয়ে সরকারি বিভিন্ন দফতরের সঙ্গে কাজ করছি। একই পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে সরকারি দফতরগুলো খুব সহায়তা করছে। সরকারের ভূমিকাও খুব চমৎকার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের অন্যতম সফল দেশ নিউজিল্যান্ড। তাই ফুল হাউস ক্রিকেট ফেরাতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড ক্রিকেট। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির দৌড়ে জোর করেই এগিয়ে গেল রাশিয়া। শেষ পরীক্ষার আগেই উৎপাদনের অনুমতি দিয়ে দিয়েছে পুতিন সরকার। প্রেসিডেন্টের দাবি, তার মেয়ের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে, তবে কার্যকারিতা নিয়ে এখনো সংশয় বিশেষজ্ঞদের। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। প্রতি বছর পূজা অর্চনা ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ জন্মাষ্টমী উদযাপন করলেও এবার করোনার কারণে বাতিল করা হয় শোভাযাত্রা, সমাবেশ সহ বেশিরভাগ আয়োজন।
সনাতন শাস্ত্র মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন আর শিষ্টের পালনের লক্ষ্য নিয়ে পৃথিবীকে পাপমুক্ত করতে আবির্ভাব হয় কৃষ্ণের। প্রতি বছর পূজা অর্চনার পাশাপাশি বড় আকারের শোভাযাত্রা, সমাবেশ ও নানা আনন্দ আয়োজনে উদযাপিত হয় জন্মাষ্টমী। থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও। তবে এবার পরিস্থিতি ভিন্ন। করোনা মহামারীর কারণে বাকি সবকিছুর মতো সীমিত হয়েছে জন্মাষ্টমীর আয়োজনও। শোভাযাত্রা, আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা না করে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয়েছে পূজা ও অন্যান্য শাস্ত্রীয় অনুষ্ঠান। হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরুরা জানান, পৃথিবীতে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই অপশক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষা এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্যই জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবী ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, তখন ভগবান স্বয়ং অবতার হয়ে তিনি এসেছিলেন এবং দেবকীর গর্ভে কংসের কারাগারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিশ্ব শান্তির স্বার্থে আমরা সকলে মিলে একত্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাচ্ছি এই দুর্দশা যেন খুব শীঘ্রই যেন নিষ্পত্তি হয়ে যায়। জন্মাষ্টমী উৎসব আয়োজনের অর্থ দিয়ে হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ। 125 বছর পৃথিবীতে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সকল সম্প্রদায়, তিনি এই শান্তির বাণী এই মানব সমাজের জন্য তিনি প্রচার করেছেন এবং তিনি দুষ্কৃত দমন করেছেন। করোনা ভাইরাসের ভ্যাকসিন সবার আগে বাজারে আনছে রাশিয়া। তাদেরটি রোগ প্রতিরোধে সক্ষম দাবি করে এরই মধ্যে উৎপাদনের অনুমতি দিয়েছে সে দেশের সরকার। কিন্তু ভ্যাকসিনটির শেষ পরীক্ষা এখনো হয়নি। অবশ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে ভ্যাকসিনটি। গামালায়া ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে স্পুটনিক 5। সোভিয়েত ইউনিয়নের উৎক্ষেপণ করা বিশ্বের প্রথম স্যাটেলাইটের নামে এই নামকরণ। তৃতীয় ধাপের পরীক্ষা শেষের আগেই ভ্যাকসিনটির অনুমোদন দেয় রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ধাপে কয়েক হাজার মানুষের উপর পরীক্ষার কথা আছে। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত এক সরকারি বৈঠকে ভ্যাকসিনের পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, মানব শরীরে 2 মাসেরও কম সময় পরীক্ষা চালানোর পর দেখা গেছে সাফল্যের সঙ্গে কাজ করে স্পুটনিক 5। ভ্যাকসিনটি পরীক্ষিত, প্রয়োজনীয় সব পরীক্ষায় সফল হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ।